আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আদাব এবং নমস্কার। বিএনপির সাবেক মন্ত্রী এবং একসময় জিয়াউর রহমানের খুব ঘনিষ্ঠ ছিলেন কর্নেল অলি আহমেদ, তিনি তারেক রহমানকে পরামর্শ দিচ্ছেন যেন ঢাকার বাইরে রাত না কাটান। কি হচ্ছে তারেক রহমানকে ঘিরে, কি হচ্ছে তার সম্প্রতি গৃহীত ইন্টারন্যাশনাল পলিটিক্যাল স্ট্র্যাটেজি নিয়ে, এবং রাখাইন স্টেটে আরাকান আর্মির কি অবস্থা বর্তমানে। তো আজকে সকাল 8:30টায় মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের গুলশানের বাসভবনে তিনি মিটিং করেছেন 8:30টায়। কি বিষয়ে মিটিং করেছেন সেটি নিয়ে আলোচনা চলছে। মূলত এই চায়নার সাথে মিয়ানমার হয়ে বাংলাদেশের একটি করিডোর, একটি সংযোগ রাস্তা তৈরি করা এবং সেই জন্য বাংলাদেশ করিডোর দেবে, এটি নিয়ে চায়নায় গিয়ে আলোচনা করে এসেছে। এছাড়া মোংলা পোর্টের রক্ষণাবেক্ষণের দায়িত্ব চীনকে দেবে বলে একটি আলোচনা প্রধানমন্ত্রী চীনে যে সেরে এসেছেন। মোংলা পোর্ট হলো ভারতের জন্য কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পোর্ট। সেই পোর্টে কেন চীনকে দেওয়া হবে সেটি নিয়ে জানতে চেয়েছেন ব্রেন্ট স্টেনসন। যে করিডোরকে দেওয়া নিয়ে এত কিছু হলো ডক্টর ইউনূসের আমলে, ডক্টর খলিল আরাকান আর্মির সাথে মিটিং করলেন, জাতিসংঘের মহাসচিব টেকনাফ এলেন রোহিঙ্গা শিবির পরিদর্শন করবার লক্ষ্যে। রোহিঙ্গা শিবিরের সাথে তিনি বিশাল জনসভা করলেন, কিন্তু সবকিছুর উদ্দেশ্য ছিল যে সেখানে একটা হিউম্যান করিডোর দেওয়া। সেই করিডোরের মাধ্যমে বলা হচ্ছিল যে হিউম্যান সাপোর্ট গুলো যাবে, কিন্তু আসলে সেই করিডোর আরাকান আর্মি ব্যবহার করবে, কিংবা যে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীরা রয়েছে যারা মিয়ানমারের জান্ত্রা সরকারের সাথে লড়াই এবং সংগ্রামে রত, তাদের সহযোগিতা করবার জন্যই একটি করিডোর দেওয়ার আলোচনা চলছিল। কিন্তু ডক্টর ইউনূস শেষমেশ করিডোরটা দিয়ে যেতে পারেননি এবং সেই সময় সেনা প্রধান বলেছিলেন যে কোনো করিডোর দেওয়া হবে না। কিন্তু সেই অবস্থায় যে করিডোর আমেরিকাকে দেওয়া গেল না বা জাতিসংঘকে দেওয়া গেল না, সেই করিডোর কেন তারেক রহমান চায়নাকে দিতে সম্মত হলেন, এই প্রশ্ন ব্রেন কিন্তু আজকে তারেক রহমানকে করেছে। এই যে জিও পলিটিক্যাল সিচুয়েশনে আমেরিকার যে অবস্থান, তারেক রহমানের যে চীন প্রীতি এবং ব্রেন ক্রিস্টেনসনের যে বাংলাদেশে অ্যাসাইনমেন্টের অন্যতম লক্ষ্য হলো বাংলাদেশের চীনের উপরে প্রভাব কমানো, সব মিলিয়ে কিন্তু একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং এই অবস্থায় ব্রেন ক্রিস্টেনসন কিন্তু বেশ কড়া ভাষায় এই প্রশ্নগুলো বাংলাদেশের প্রধানমন্ত্রীকে করেছেন। এখন বলতেই পারেন যে একটি স্বাধীন দেশের প্রধানমন্ত্রীকে একটি দেশের রাষ্ট্রদূত, যার অবস্থান হয়তো জয়েন্ট সেক্রেটারি বা সেই লেভেলে, সে কি করে প্রশ্ন করে, এটার ব্যবস্থা কিন্তু আমরাই করে দিয়েছি। আমরা বাংলাদেশের যারা আমেরিকার সাথে দাসত্বের চুক্তি সই করেছে, এবং এই যে 2 বছর আগের জুলাই আগস্টে যে রেজিম চেঞ্জ, এখন বলা হচ্ছে সেই রেজিম চেঞ্জের অন্যতম হিরো ছিল মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তো পিটার হাসদের দ্বারা ব্যবহৃত হয়ে যখন আপনি বাংলাদেশে রেজিম চেঞ্জ করবেন, তখন এই দেশে এই ব্রেন ক্রিস্টেনসনরা আপনার উপরে ছড়ি ঘোরাবে, এটা খুব স্বাভাবিক। এবং একদিকে চীনকে আপনি সুবিধা দিচ্ছেন করিডোরে দেওয়ার মাধ্যমে, আর একদিকে মোংলা পোর্টের ব্যবস্থাপনার দায়িত্ব চীনকে দিয়ে আপনি ভারতকে চটাচ্ছেন। ঠিক এমন একটা মুহূর্তে চটাচ্ছেন যখন গতকাল নয়াদিল্লিতে বাংলাদেশের একাধিকবারের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে, সেখানে একজন মন্ত্রীও ছিলেন। এবং ঠিক তখনই আমরা দেখছি যে ভারতে যে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গার্ড, তিনি এক্স হ্যান্ডেলে টুইট করে বলছেন যে একটি ভালো দক্ষিণ এশিয়া গড়বার একদম দ্বার প্রান্তে। তো বাংলাদেশকে এতটা অস্থির রেখে তো দক্ষিণ এশিয়াকে ভালো হিসেবে গড়বার কথা নয়। তাহলে আলোচনাটা আসলে কোন লেভেলে চলছে?
পর্দার আড়ালে কি ঘটছে, যে সার্জিও গার বলছেন দক্ষিণ এশিয়া, একটা ভালো দক্ষিণ এশিয়া গড়বার দ্বার প্রান্তে, ঠিক একই সময়ে ভারতের উচ্চ প্রতিনিধি দল শেখ হাসিনার সাথে দেখা করছেন এবং বাংলাদেশে তারেক রহমানের উপরে একটি প্রেশার তৈরি করা হয়েছে তার এই চায়নার প্রতি প্রীতি বা যে চায়নার প্রতি যে দহরম মহরম সেটার কারণে। এবং ঠিক এই সময়ে আমরা ডক্টর খলিলকে কিন্তু ঠিকমতো দেখছি না। যত জটিলতা, যত মার প্যাচ, এগুলো কিন্তু খলিলের মাধ্যমেই বাঁধানো হয়েছে। খলিল আমেরিকার হয়ে খেলছে, আবার তিনি চীনে গিয়ে তারেক রহমানের সাথে চীনের সম্পর্ক নিয়ে কাজ করছে। অর্থাৎ অনেকেই এখন বিএনপির বিশেষ করে সিনিয়র নেতৃবৃন্দ ডক্টর খলিলের উপরে ভীষণ ক্ষুব্ধ। তারা মনে করছেন যে ডক্টর খলিল তারেক রহমান এবং বর্তমান সরকারকে বিপদে ফেলছে। তার মানে দক্ষিণ এশিয়ার জিওপলিটিক্যাল সিচুয়েশন, যে রেজিম চেঞ্জে বলা হয় যে আমেরিকার হাত ছিল, সেই জায়গা থেকে কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। এখন ভারত, আমেরিকা, বাংলাদেশের বিভিন্ন স্টেক হোল্ডার্স, তাদের মধ্যে আলোচনা চলছে এবং এই আলোচনার একটাই লক্ষ্য যে সবাই মিলে এইখানে কি করে মার্কিন ভারতের স্বার্থ সংরক্ষণ করে একটা নতুন বন্দোবস্ত করা যায়, সেই আলোচনায় চলছে। তারেক রহমানকে ঢাকার বাইরে রাত না কাটানোর জন্য পরামর্শ দিয়েছেন কর্নেল অলি আহমেদ, যিনি জিয়াউর রহমানের খুব ঘনিষ্ঠ ছিল এবং তিনি বলছেন যে তিনি জিয়াউর রহমানকেও বলেছিলেন যে রাতে যেন ঢাকার বাইরে না কাটায়। কেন হঠাৎ করে তারেক রহমানের এই নিরাপত্তা হুমকি? এবং আমরা দেখেছি যে তারেক রহমানের নিরাপত্তা সম্পত্তি বাড়ানো হয়েছে। তিনি গতকালও তার প্রতিরক্ষা উপদেষ্টা ডক্টর ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত শামসুল ইসলামের সাথে মিটিং করেছেন। অর্থাৎ তারেক রহমানের নিরাপত্তার ঝুঁকি একটা বাস্তবতা এবং তিনি যেভাবে সাপের লেজ দিয়ে কান চুলকাচ্ছেন, একদিকে মার্কিন ভারতের আশীর্বাদে ক্ষমতাসীন হয়েছেন, আবার তাদের স্বার্থের বিপক্ষে গিয়ে চীনের সাথে রাজনীতি করছেন, যেটা চীন, পাকিস্তান, তুরস্ক, এটা তার হলো জন্মের রাজনীতি, পুরনো রাজনীতি। তো এই যে পরস্পর বিপরীতমুখী দুটো শক্তির মাঝখানে তিনি নিজেকে দাঁড় করাচ্ছেন, সেখানে তার নিরাপত্তা বিঘ্নিত হবে, এটা কিন্তু অবাক হবার কিছু নয়। এদিকে আরাকান আর্মি তারা লড়াই করছে রাখাইন স্টেটে এবং সেখানে দেখা গেছে যে আজকে সকালে ব্যাপক এয়ার স্ট্রাইক হয়েছে এবং ৭২ জন আরাকান আর্মির সৈনিক নিহত হয়েছেন। তার মানে ওই ফ্রন্টে কিন্তু লড়াই চলছে এবং মিয়ানমারের জান্তা সরকার ভীষণ অ্যাগ্রেসিভ হয়েছে। আবার আরাকান আর্মিকে দিয়েও তারা, যারা আরাকান আর্মিকে ব্যাক করছে, তারাও চাইছে যে আরাকান আর্মিকে দিয়ে রাখাইন স্টেটে একটা একটু নাম মাত্র হলেও একটা স্টেট ডিক্লেয়ার করা, স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট একটা স্টেট বা কান্ট্রি ডিক্লেয়ার করা। আরাকান আর্মির ওই সাইডে ম্যাসিভ গন্ডগোল চলছে এবং এই সময়ে নাইক্ষ্যংছড়ি সীমান্তে একজন তুরস্কের নাগরিকের লাশ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে যে তিনি সম্ভবত আরাকান আর্মিকে ড্রোনের উপরে প্রশিক্ষণ দিতে এসেছিলেন। ওরা আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে ডিপ স্টেট আমরা বলি, সেনা প্রধান ছিল এই ডিপ স্টেটের ফেস, তিনি রিপ্রেজেন্ট করছিলেন ডিপ স্টেট। এটা আমি বলবো যে আমাদের রাজনৈতিক দেউলিয়াতের পরিচয়, যে আমরা একদিকে বলবো যে আমরা আধিপত্যবাদে বিশ্বাস করি না, কিন্তু প্রশ্ন হচ্ছে, বিষয়টা হচ্ছে যে আমরা কার আধিপত্যবাদে বিশ্বাস করি না। আমরা একটা দেশকে আধিপত্যবাদের অভিযোগ দিয়ে তার সাথে সম্পর্ক প্রায় বিচ্ছিন্ন করে রাখছি। ভারতকে আমরা প্রভু হিসেবে মানতে রাজি না, কারণ তারা আমাদের মতোই দেখতে, আমাদের মতোই গায়ের রং, আমাদের মতো খাবার দাবার, সে আমার প্রভু হতে পারে না। কিন্তু হ্যাঁ, যারা আগে ছিল আমাদের প্রভু, ব্রিটিশরা, তাদের মতো লোক হলে আমরা তাদের প্রভু হিসেবে আমরা দেখতে চাই। কাজে আমরা খুবই পুলকিত আমেরিকাকে প্রভু হিসেবে পেতে, এবং এই সংসদ সদস্যরা সেটাই প্রমাণ করলেন। সংসদ ভবনে এই আয়োজনটা করে তারা প্রমাণ করলেন যে তারা নতুন প্রভু পেয়ে কত আনন্দিত এবং তার প্রভুকে তোষামত করার জন্য তার আর কত কি করতে পারেন, সেটাই এখন দেখার বিষয়। এক ধরনের আমেরিকান লবিস্ট হিসেবেই তারা থাকবে, কারণ তারা আমেরিকাকেই প্রমোট করবে জাতীয় সংসদ। বর্তমান বিএনপি দলীয় সংসদ সদস্য সংরক্ষিত আসন থেকে নির্বাচিত সানজিদা ইসলাম তুলি নতুন করে
পিটার হাসের বিষয়টি নিয়ে এসেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত। তিনি নাকি জুলাই আন্দোলনের হিরো। এই ভিডিওটা অ্যাকচুয়ালি কবে আমরা জানি না, তবে নিঃসন্দেহে সাম্প্রতিক সময়ের। জুলাই আন্দোলন নিয়ে যে এত কথাবার্তা হচ্ছে, সেই কথাবার্তার মধ্যে পিটার হাসকে কেন জুলাই আন্দোলনের হিরো বানানো হচ্ছে? তাহলে কি একে একে সবকিছু বেরিয়ে আসছে যে জুলাই আন্দোলনটা আসলে কাদের ব্লুপ্রিন্টে হয়েছে, কারা নেপথ্যে কাজ করেছে? আপনার কি মনে হয়? দেখুন, আমার মনে হয় যে আমেরিকানদের যে সম্পৃক্ততা এই 2024 সালের আন্দোলনের সাথে যে একটা সম্পৃক্ততা ছিল, সেটা কিন্তু নতুন কথা না। সেটা কিন্তু ধরুন তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের দু একজন উপদেষ্টা যারা পরবর্তীতে এনসিপিতে যোগ দিয়েছেন, আসিফ মাহমুদ তাদের একজন, তাদের মুখ থেকে আমি শুনেছি যে আমেরিকান এম্বাসির সাথে তাদের যোগাযোগ ছিল। ঠিক কি ধরনের সহায়তা পেয়েছে, কি ধরনের যোগাযোগ ছিল, সেটার বিস্তারিত তিনি বলেননি, কিন্তু তিনি এটুকু বলেছিলেন যে আমেরিকান এম্বাসির সাথে তাদের যোগাযোগ ছিল। আর আরো অনেক কথা বলা হয় যে আমেরিকান এম্বাসিতে অনেক আন্দোলনের সময় যারা পলাতক ছিলেন, যাদেরকে পুলিশ খুঁজছিল, তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য আমেরিকান এম্বাসির লোকজন সহায়তা করেছে। এরকম গল্প অনেক বেরিয়েছিল এক সময়, 2024 সালেই বেরিয়েছিল। কাজেই আমেরিকান এম্বাসি যে আন্দোলনকারীদের সাথে যোগাযোগ রাখছিল এবং তাদেরকে কোনো না কোনোভাবে সহায়তা করছিল, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং পিটার হাস যেহেতু অ্যাম্বাসেডর ছিলেন, সেই জন্য সঞ্জিদা ইসলাম তুলি তাকে একজন হিরো ভাবতেই পারেন, কারণ এটা তাদের আন্দোলন ছিল এবং তাদের বিজয় হয়েছে। কাজেই পিটার হাস যদি সেই আন্দোলনে সহায়তা করে থাকে, তাহলে তাকে তিনি হিরো হিসেবে দেখবেন। এখন সহায়তার মাত্রা কি ছিল, কিভাবে সহায়তা করেছেন, কি দিয়ে সহায়তা করেছেন, এইসব তথ্য তো এখনো প্রকাশ পায়নি। কাজেই আমরা বলতে পারবো না যে আমেরিকানরা একেবারে মূল গতি চালক ছিল কিনা, এই পুরো আন্দোলনের মূল চালিকা শক্তি আমেরিকানরা ছিল কিনা, এইটা বলা যাবে না, কারণ আমরা পুরো বিস্তারিত ডিটেল এখনো জানি না। সজীব ভুইয়া, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এবং ছাত্র নেতা, তিনি স্পষ্টভাবে বলেছেন যে স্টেটের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করা হয়েছিল, তারা ইচ্ছে করলে অন্তর্বর্তীকালীন সরকারকে আরো কন্টিনিউ করতে পারতো, 2029 সাল পর্যন্ত ক্ষমতা থাকতে পারতো। সেই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কাছ থেকে তো কেউ এখনো পর্যন্ত কোনো জবাবদিহিতা আদায় করার চেষ্টা করেনি যে ডিপ স্টেটের সেই ব্যক্তিগুলো কারা এবং তার আগেও তাদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল কিনা। এই বিষয়গুলো কি কখনোই খোলাসা হবে, নাকি এভাবে ধূম্রজালের মধ্যে রয়ে যাবে? না, আপনি যখন ডিপ স্টেট শব্দটা ব্যবহার করবেন, তখন কিন্তু কোনো নাম আপনি বলবেন না, কারণ ডিপ স্টেট হচ্ছে একটা অদৃশ্য একটা জিনিস, এটা একটা আইডিয়া, এটা কোনো ব্যক্তি না। আজকে এক ব্যক্তি আছে, পরে আরেক ব্যক্তি আছে, কিন্তু এই ডিপ স্টেট তার কাজ যা সেটা সে করতেই থাকবে। এবং আমরা দেখেছি অনেকে যেটা ব্যাখ্যা দিয়েছে যে বাংলাদেশের রাজনৈতিক উত্থান পতনে এই ডিপ স্টেট যাদেরকে বলা হয়, মূলত তারা হচ্ছে সেনাবাহিনী, আমলাতন্ত্র একটা অংশ, মূলত গোয়েন্দা সংস্থাগুলো এরা, এবং এদের সাথে কিছু কিছু ব্যবসায়ী জড়িত থাকে এবং হয়তো কিছু বিদেশি এমবাসি বা অন্য থিঙ্ক ট্যাঙ্কের একটা ভূমিকাও এখানে থাকতে পারে। মূলত হচ্ছে যে তারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করে না সেভাবে, কিন্তু বাংলাদেশে যেটা দেখা যায় যে যখনই কোনো গ্যাঞ্জাম সৃষ্টি হয় বা একটা সাংবিধানিক বিপর্যয় সামনে আসে বা সাংবিধানিকভাবে দেশটা লাঞ্ছিত হয়ে যাবে, তখন এই নেপথ্য থেকে একটা শক্তি বেরিয়ে আসে জিনিসটাকে হ্যান্ডেল করার জন্য। আপনি দেখেন 5ই অগস্ট, এটা কিন্তু রাজনৈতিক দলগুলো পরিস্থিতি সামাল দেয়নি। শেখ হাসিনা যখন চলে গেলেন, তার প্রস্থানও কিন্তু নিশ্চিত করলো সেনাবাহিনী। এটা কিন্তু শেখ হাসিনা নিজের থেকে একটা গাড়িতে চড়ে বা একটা হেলিকপ্টারে চড়ে দৌড় মারেননি, সেনাবাহিনী এটাকে নিশ্চিত করেছে, অর্গানাইজ করেছে তার নিরাপদ প্রস্থান। এবং তারপরে এই পরিস্থিতি সামাল দিল কে? সেনাপ্রধান। তিনিই কিন্তু রাজনৈতিক দলগুলোকে ক্যান্টনমেন্টে ডেকে পাঠালেন, তাদের সাথে বৈঠক করলেন, তাদেরকে নিয়ে গেলেন বঙ্গভবনে। কাজেই এই যে ডিপ স্টেট আমরা বলি, সেনাপ্রধান ছিল এই ডিপ স্টেটের ফেস, তিনি রিপ্রেজেন্ট করছিলেন ডিপ স্টেট সেখানে ওই পরিস্থিতিতে। এখন আসিফ মাহমুদ যেটা বলছেন যে ডিপ স্টেট তারা যেই তাদেরকে বলেছিল যে শেখ হাসিনার বা আওয়ামী লীগ সরকারের যে বাকি মেয়াদ আছে, কারণ আরো তো 4 বছর পরে ছিল, নির্বাচন তো হয়েছিল সবে জানুয়ারি মাসে, কাজে 4.5 বছর পরে ছিল, যে ওইটা পূরণ করতে বলেছিল।
হ্যাঁ, জানুয়ারিতে নির্বাচন, 7 জানুয়ারি 2024। 7 জানুয়ারি নির্বাচন হলো আর 5ই আগস্ট পতন হলো, তাহলে ওই সরকারের মেয়াদের আরো 4.5 বছর বাকি ছিল। হয়তো হতে পারে এই যাদেরকে আমরা ডিপ স্টেট বলছি, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, আমলাতন্ত্রের একাংশ, ব্যবসায়ী বা অনেক অনেক ধরনের লোক আছেন যারা পেছন থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ ঠিক করেন না, কিন্তু আমি বলবো যে তারা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটার একটা দিক নির্দেশনা বা তাদের একটা চিন্তা আছে যে রাষ্ট্র কি হবে, কি হওয়া উচিত, এবং সেটার বাইরে যেন রাষ্ট্র না যায়। হয়তো তারা বলেছিলেন, এটা হতেও পারে যে আর কোনো হাঙ্গামা না করে 4.5 বছর মেয়াদ ছিল, এটা পূরণ করে যখন নির্বাচন হওয়ার কথা তখন নির্বাচন করা যায়। তো এটা এখন কারো এটা আসিফ মাহমুদ ছাড়া আর কেউ এটাকে করবোরেট করেনি। কেউ এগিয়ে এসে বলেন যে হ্যাঁ এরকম একটা ব্যাপার ছিল, যে হ্যাঁ এরকম একটা অনুরোধ ছিল। এই অনুরোধটা কি শুধু আসিফ মাহমুদকেই করা হয়েছে নাকি অনেক মোহাম্মদ ইউনূসকেও করা হয়েছে, আমরা জানি না সেটা। কাজে এটা আমরা ধরে নিতে পারি যে এটা হতেও পারে, আবার নাও হতে পারে। উনি হয়তো একটু বাড়িয়েই বলেছেন। এটা হতে পারে যে ওটা দেখানোর জন্য যে তারা কত গণতন্ত্রকামী, যে আমরা আরো 4.5 বছর ক্ষমতা থাকার সুযোগটা প্রত্যাখ্যান করে দিলাম গণতন্ত্রের স্বার্থে। তিনি একটা বাহাদুরিও করতে থাকতে পারেন এখানে। সেনাপ্রধানকে ডিপ স্টেটের ফেস হিসেবে ইঙ্গিত করার চেষ্টা করেছেন বা কথা প্রসঙ্গে বলছিলেন, মানে তিনি কি মার্কিন ডিপ স্টেটের ফেস নাকি বাংলাদেশের deep state? না, বাংলাদেশের ডিপ স্টেট, প্রতিটা দেশের একটা ডিপ স্টেট। ডিপ স্টেট মানে হচ্ছে যে একটা যে স্থায়ী শক্তি, স্থায়ী ক্ষমতা। সরকার তো বদল হয় নির্বাচনের মাধ্যমে, কিন্তু এই যারা সামরিক, গোয়েন্দা এবং আমলাতন্ত্র তারা তো বদল হয় না, তারা স্থায়ী। এরাই হচ্ছে স্থায়ী সরকার। তো এদেরকে ডিপ স্টেট বলা হয়, কারণ এরাই স্থায়ী সরকার। উপর দিয়ে যতই ঝড় বয়ে যাক, আপনার গণভবন ধ্বংস হয়ে যাক, এই সরকার কিন্তু রয়ে যাবে, এবং তারাই তখন কিন্তু নিশ্চিত করবে যে দেশটা কোন দিকে যাবে। এবং আমরা সেটা প্রকাশ্যেই দেখলাম যে সেনাপ্রধানই রাজনৈতিক দলগুলোকে ডেকে এনে তাদেরকে নিয়ে একটা অন্তর্বর্তী সরকার গঠনের যে প্রক্রিয়া, সেটা তিনি শুরু করলেন। এটা অন্য কেউ শুরু করেন। এটা মির্জা ফখরুল আলমগীরও করেননি, শফিকুর রহমানও করেননি, বা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদরা করেননি। এটা সেনাপ্রধান করেছে। কাজে সেটা অস্বীকার করার উপায় নেই যে তারাই করেছে। এবং এটা বাংলাদেশের ডিপ স্টেট। প্রতিটা দেশে এরকম একটা স্থায়ী সরকার থাকে, যারা ঝড়ঝাপটার সময় একটা ভূমিকা তাদেরকে পালন করতেই হয়। বাংলাদেশের ডিপ স্টেট বুঝলাম, কিন্তু এর মধ্যে মার্কিন ডিপ স্টেটের খেলা কি এখনো চলছে আপনার মনে হয়? যদি এক্সাম্পল হিসেবে নিয়ে আসি, যেটি আবার নতুন করে এই শব্দটা আলোচনায় এসেছে যে এই ঘটনাকে কেন্দ্র করে, আমাদের জাতীয় সংসদের সামনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপিত হলো। এমন না যে মার্কিন দূতাবাস থেকে আয়োজিত হয়েছে, তারা অবশ্য বিহাইন্ড দ্য স্ক্রিন তারাই একটি করতে প্ররোচিত করেছে বা অনুরোধ জানিয়েছে, যেভাবে বলি না কেন। বাংলাদেশ সংসদে যে ককাস গঠিত হয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কিত, সেই ককাসের আয়োজনে ডক্টর ওসমান ফারুক সভাপতিত্ব করলেন। জাতীয় সংসদের সামনে আমাদের পতাকা বা পাশে যুক্তরাষ্ট্রের পতাকা উঠল। আমার একটু জানতে চাওয়া, যেহেতু আন্তর্জাতিক জায়গা থেকে আপনার এই বিষয়ে নিশ্চয়ই যথেষ্ট জানা শোনা রয়েছে, পৃথিবীর আর কোন সংসদের সামনে, যেহেতু এটি একটি সংবেদনশীল জায়গা, সেন্সিটিভ এরিয়া, অন্য কোন রাষ্ট্রের এই ধরনের সমাবেশের মাধ্যমে পতাকা ওড়ে, অন্য কোন রাষ্ট্রের পতাকা? আর এই বিষয়টিকে কেন্দ্র করে যা কিছু হচ্ছে, ককাস গঠন থেকে শুরু করে, এবং সেই ককাসে কারা রয়েছে আপনি জানেন, সব মিলিয়ে আপনি কিভাবে দেখছেন বিষয়টি? আমি এরকম ঘটনা কখনো দেখিনি বা শুনিনি যে কোনো একটা দেশের সংসদ ভবন প্রাঙ্গণে অন্য একটা দেশের একটা জাতীয় দিবস পালন করা হচ্ছে এবং সেই দেশের পতাকা উত্তোলন করা হচ্ছে। এটা আমি কখনো দেখিনি। যেমন বাংলাদেশে কখনো আপনি অন্য কোনো দেশের জাতীয় দিবসে সংসদ প্রাঙ্গণে উদযাপন আপনি দেখেছেন বলে আমার মনে নেই। আমি দেখিনি। আমি যেসব দেশের, এবং আমি অন্য বিদেশেও এমন কোনো ঘটনা আমি দেখিনি। যুক্তরাষ্ট্রে কংগ্রেস প্রাঙ্গণে অন্য কোনো দেশের জাতীয় দিবস পালিত হয়েছে, সেখানে কংগ্রেস সদস্যরা গিয়ে অন্য দেশের জাতীয় পতাকা উত্তোলন করেছে, এরকম ঘটনা আমার জানা মতে নেই। এখন আছে কিনা হয়তো কেউ বলবে যে হ্যাঁ অমুক সালে তমুক ঘটনা ঘটেছিল, হতেও পারে, কিন্তু আমার জানা মতে নেই। কাজে এটা আমার কাছে খুবই একটা উদ্ভট একটা জিনিস। যুক্তরাষ্ট্রের
2050তম জন্মবার্ষিকীতে বাংলাদেশে একটা অনুষ্ঠান হবে, সেটা আহামরি আশ্চর্যের কিছু না। এটা যুক্তরাষ্ট্রের এমবাসি অর্গানাইজ করবে, তারাই এটা হোস্ট করবে। তাদের বিশাল একটা এমবাসি বাংলাদেশে, ঢাকা শহরে, ম্যাসিভ। তো সেখানে প্রচুর জায়গা আছে এরকম একটা বড় অনুষ্ঠান করার, এবং অনুষ্ঠানটা অত বড় ছিল তাও না। আপনি যদি প্যান্ডেলটা দেখেন, Limited guest বিশাল ছিল। কিছু না, বিশাল কিছু না, এটা তাদের ওখানেই করতে পারতো। কিন্তু এটা আপনি যেটা বলছেন যে এটা তারা অর্গানাইজ করেনি, এটা করেছে আমাদের বাংলাদেশের জাতীয় সংসদের একটা গ্রুপ, যারা নিজেদেরকে আমেরিকা বিষয়ক কংকস হিসেবে গঠন করেছেন, তারা করেছে। তো এইটা আমি বলবো যে এটা আমেরিকান ডিপ স্টেটের কোনো কাজ না। এটা আমি বলবো যে আমাদের রাজনৈতিক দেউলিয়াতের পরিচয়। যে আমরা একদিকে বলবো যে আমরা আধিপত্যবাদে বিশ্বাস করি না, কিন্তু প্রশ্ন হচ্ছে, বিষয়টা হচ্ছে যে আমরা কার আধিপত্যবাদে বিশ্বাস করি না। আমরা একটা দেশকে আধিপত্যবাদের অভিযোগ দিয়ে তার সাথে সম্পর্ক প্রায় বিচ্ছিন্ন করে রাখছি, কিন্তু আবার আমরা স্বেচ্ছায় আর একটা দেশের আধিপত্য, মানে কি বলবো, এটা আমাদের ঘাড়ে নিয়ে আসার জন্য উদ্গ্রীব হয়ে আছি। তো এটা হচ্ছে আমাদের এক ধরনের ওই কলোনিয়াল মাইন্ডসেট। আমরা কলোনাইজড হতে চাই, আমাদের সাইকোলজি, আমাদের মাইন্ডসেটটা হচ্ছে কলোনাইজড। আমরা চাই একটা প্রভু। এখন ভারতকে আমরা প্রভু হিসেবে মানতে রাজি না, কারণ তারা আমাদের মতোই দেখতে, আমাদের মতোই গায়ের রং, আমাদের মতো খাবার দাবার। সে আমার প্রভু হতে পারে না। কিন্তু হ্যাঁ, যারা আগে ছিল আমাদের প্রভু, ব্রিটিশরা, তাদের মতো লোক হলে আমরা তাদের প্রভু হিসেবে আমরা দেখতে চাই। কাজে আমরা খুবই পুলকিত আমেরিকাকে প্রভু হিসেবে পেতে, এবং এই সংসদ সদস্যরা সেটাই প্রমাণ করলেন। সংসদ ভবনে এই আয়োজনটা করে তারা প্রমাণ করলেন যে তারা নতুন প্রভু পেয়ে কত আনন্দিত, এবং তার প্রভুকে তোষামত করার জন্য তার আর কত কি করতে পারেন, সেটাই এখন দেখার বিষয়। স্টেটের কথা আমি বাদ দিলাম, মানে যে সানজিদা ইসলাম তুলির প্রসঙ্গ দিয়ে আজকের আলোচনা শুরু, পিটার হাসকে রিয়েল হিরো হিসেবে যিনি অভিহিত করছেন, সেই সানজিদা ইসলাম তুলির মতন মানুষেরা বা সংসদ সদস্যরা এই ককাসের সদস্য। এই ককাসের কাজটা আসলে কি? মানে বাংলাদেশ মার্কিন সম্পর্ক উন্নয়নের জায়গা থেকে কাজ করার মতো লোকের তো অভাব নেই সরকারের মধ্যে, বা দুই রাষ্ট্রের প্রতিনিধিরও অভাব নেই। মার্কিন চুক্তি যেখানে রয়েছে, আমাদের দাসত্বমূলক চুক্তি অনেকে অভিহিত করছেন, সেখানে আবার ককাস গঠিত হলো। আপনার কি মনে হয় এই ককাস কাদের স্বার্থ রক্ষা করবে? আচ্ছা, আপনি দেখুন বড় বড় দেশগুলায়, যেমন ধরুন ব্রিটেন বা আমেরিকা, তাদের সংসদে কিন্তু অন্য দেশকে নিয়ে ককাস এভাবে থাকে। যেমন ব্রিটিশ পার্লামেন্টেও বাংলাদেশ সম্পর্কিত একটা ককাস, তারা হয়তো ককাস বলে না, এটা আমেরিকানরা বলে ককাস, এবং সেই অনুযায়ী বাংলাদেশিরাই বলছে ককাস। এখানে আছে, কিন্তু তাদের কাজ হচ্ছে কি, এটা কেন করে তারা? কারণ আমেরিকা বলুন, ব্রিটেন বলুন, জার্মানি বলুন, তারা বাংলাদেশের সাথে তাদের সম্পর্কটা কিরকম? তারা বাংলাদেশকে সহায়তা দেয়, তারা বাংলাদেশকে অনুদান দেয়, তাদের বাংলাদেশকে অন্যভাবে সহায়তা করে, বাণিজ্যে ছাড় দিয়ে। বাংলাদেশ কিন্তু এদেরকে কিছু দেয় না, বাংলাদেশ কিন্তু এদের কাছ থেকে নেয়। এবং সেই জন্য এইসব দেশগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও একটা ভূমিকা রাখে। আপনি দেখুন, এইসব দেশের রাষ্ট্রদূতরা কিন্তু সারাক্ষণই দেশের রাজনীতি নিয়ে মন্তব্য করে। তারা কিছু বললে দেশের পত্র পত্রিকায় বড় করে ছাপা হয় যে অমুকে এই কথা বলেছেন, সেই কথা বলেছেন। কাজে তারা এই সংসদ সদস্যরা তারা এই ককাস করে, তারা দেখতে চায় যে ওই দেশে যে আমরা এত ইনভলভড, ওই দেশে যে আমরা এত আমাদের অর্থ খরচ করছি, কিসে খরচ করছি, কি ব্যয় করছি। তারা কিন্তু নিজেদের স্বার্থ দেখার জন্য এই ককাসটা গঠন করে। বাংলাদেশের স্বার্থ দেখার জন্য কিন্তু এই বিদেশি পার্লামেন্টগুলোতে কোনো ককাস গঠিত হয় না। তারা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা দিবসে কোথাও গিয়ে পতাকা উত্তোলন করে না, এটা তাদের কাজ না। তারা হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট বা ইউএস কংগ্রেসের সদস্য। তাদের দায়িত্ব হচ্ছে যে ওই দেশে তাদের দেশের স্বার্থ রক্ষা হচ্ছে কিনা সেটা দেখা। কিন্তু বাংলাদেশে যারা ককাস করলো, এখন আপনি বলেন বাংলাদেশ আমেরিকাকে কি দেয়, কি নিয়ে বাংলাদেশ আমেরিকার দিকে তাকাবে যে আমরা যা দিচ্ছি, আমরা যা করছি, এটা ঠিক মতো হচ্ছে কিনা, আমেরিকা ঠিক মতো বিহেভ করছে কিনা, আমাদের স্বার্থ অনুযায়ী করছে কিনা, সেটা হবে না। কারণ এটা তো দেখিয়ে দিল যে আসলে তারা আমেরিকার কি বলবো, খুব বেশি বলতে চাই না, কিন্তু এক ধরনের প্রভু হিসেবে দেখছে আমেরিকাকে।
কাজে এই ককাসের কাজই হবে ওইটা করা। এটা বাংলাদেশের স্বার্থ হচ্ছে এরা আমেরিকার সম্পর্ক বাংলাদেশে কিভাবে উন্নত করা যায়, আমেরিকার ইমেজ কিভাবে বাংলাদেশে উন্নত করা যায়, আমেরিকা কত সুবিধা বাংলাদেশে পেতে পারে সেদিকেই কাজ করবে। অর্থাৎ আমি মনে করছি না যে এরা বাংলাদেশের স্বার্থ দেখবে এখানে, আমার মানে সেটা মনে যদি হয় না। একটু সরাসরি বলতে হয়, অনেকে যেমন ভাবে বলছেন যে আসলে তারা মার্কিন লবিস্ট হিসেবে কাজ করবেন সংসদের মধ্যে, বিষয়টি কিরকম? আমি ওইটাই বলছি যে তারা আমেরিকান স্বার্থ বেশি দেখবে বাংলাদেশের স্বার্থ দেখাচ্ছে, এবং আমেরিকার ইমেজ কিভাবে ইমপ্রুভ করা যায়, আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্ক কিভাবে ইমপ্রুভ করা যায় সেই কাজটা তারা করবেন। অর্থাৎ আপনি বলতে পারেন যে এটা হচ্ছে আমেরিকা এক ধরনের আমেরিকান লবিস্ট হিসেবেই তারা থাকবে, কারণ তারা আমেরিকাকেই প্রমোট করবে জাতীয় সংসদে, এবং শুধু জাতীয় সংসদে না, কারণ সংসদ সদস্যদের তো বিভিন্ন জায়গায় প্রভাব থাকে, তারা বিভিন্ন মিনিস্ট্রিতে লবি করতে পারে, তারা প্রধানমন্ত্রীর কাছে লবি করতে পারে, অন্যান্য মিনিস্টারের কাছে লবি করতে পারে, মিডিয়ার কাছে তারা লবি করতে পারে একটা বিষয় নিয়ে। কাজেই সেখানে অনেক অনেক কিছুই তারা করতে পারে, কিন্তু মানে তারা বাংলাদেশ কি পাচ্ছে আমেরিকার কাছ থেকে, বা বাংলাদেশের এখন ব্যাপার হচ্ছে যে আমেরিকা যেভাবে চলে সেখানে তো বাংলাদেশের কোনো বক্তব্য নাই, কোনো ভূমিকা নেই। বাংলাদেশের যেরকম আছে, আমেরিকা বলুন, ব্রিটেন বলুন, জার্মানি বলুন, তারা তো প্রতিনিয়তই বাংলাদেশকে মানে সবক দিচ্ছে যে কিভাবে দেশ চালাতে হয়, কিভাবে আরো বেশি গণতন্ত্র করতে হয়, কিভাবে উদার হতে হয়, এসব সবক তো এরা দিচ্ছে। বাংলাদেশ কি আমেরিকাকে সেই ধরনের কোনো সবক দিতে পারবে? দিচ্ছে? দেওয়ার কোনো রাস্তা আছে? তাহলে এই সংসদ সদস্যরা আমেরিকায় গিয়ে বলতে পারবে যে তোমাদের এটা ঠিক হচ্ছে না, এটা করো, এটা করো? তো এই ককাসের কাজ হবে মানে মানে বিদেশি সংসদের ককাস গুলো যেভাবে কাজ করে, বাংলাদেশের এই ককাসের কাজ হবে তার একেবারে উল্টো। হ্যাঁ, যে পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমানের দেশের রাষ্ট্রপতি বলে আমাদের শরীরে ইন্ডিয়ার ডিএনএ আছে, ভারতের ডিএনএ আছে, আমাদের শরীরে ডিএনএ ভারতে কি বলেছে আপনাদের একটু শোনাই। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবোও সুবিয়ান্তো, প্রবোও সুবিয়ান্তো, হ্যাঁ, ভারত সফরের ঠিক আগে জিনোম সিকুয়েন্সিং বা ডিএনএ পরীক্ষা করে জানতে পারেন যে তার শরীরে ভারতীয় ডিএনএ রয়েছে। জাকার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ভারতীয় প্রবাসীদের এই অনুষ্ঠানে তিনি এই তথ্যটি তুলে ধরেন। নিজের ভারত সফরের পূর্বে করা ওই জেনেটিক টেস্টে তার শরীর ভারতীয় বংশোদ্ভূত হওয়ার প্রমাণ পান বলে জানান। কে জানান? ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তার প্রতিক্রিয়ায় বলেছেন এই বক্তব্যকে তিনি স্বাগত জানান এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতিকে কোটি ভারতীয়র মন জয় করে নিয়েছেন বলেছেন। মজার ছলে রাষ্ট্রপতি প্রভা সুবিয়ান্ত হাস্য করে আরো জানান, আমার শরীরেও ভারতের ডিএনএ আছে। যখনই আমি ভারতের সঙ্গীত শুনি আমার শরীর নড়তে শুরু করে। তার ধারণা অনেক মন্ত্রী জেনারেলরাও ভারতীয় গান পছন্দ করেন, তাদের শরীরেও হয়তো ভারতের ডিএনএ থাকতে পারে। হ্যাঁ, এই কথা কিন্তু সত্য। 1947 সালের আগে কি ছিলেন? 47-এর পর 25 বছর হলো পাকিস্তানি। আমাদের বাপ চাচারা ছিল, জ্যাঠারা ছিল। 71-এর পরে আমরা বাংলাদেশি, আমার বাপ বাংলাদেশি হয়ে গেল, পাকিস্তান থেকে বাংলাদেশি। 47-এর আগে কি ছিল? আমাদের দাদারা সব ভারতীয়। তাহলে আপনি ইতিহাস কত? বাংলাদেশ হয়েছে 54 বছর, 55 বছর, পাকিস্তান হয়েছে 75 বছর। আমি 25 বছর পাকিস্তানি ছিলাম। তার মানে 75 বছর আগে আমরা সবাই ভারতীয়। এতে তো লজ্জার কিছুই নেই। কিন্তু বাংলাদেশে কিছু বাঙ্গু নিজেকে তুর্কি, আফগানি, ইরানি, তুরানি, আরবি কত কিছু পারলে চৌথ আসমান থেকে আসছে এটা বলতো। কেউই মানে আলী, তারপর খলিফা ওসমানে, 4 খলিফা এবং নবীর বংশধর বলে। আরেকটু যদি সুবিধা পারতো তাহলে বলতো যে আদমের একেবারে ডাইরেক্ট আদমের বংশধরের তালিকা দিয়ে দিত। এদেশে দেখেছি আমরা নিজেদের ভারতীয় বল। অথচ ভারত হলো পৃথিবীর একমাত্র জীবন্ত সভ্যতা, আর সব সিভিলাইজেশন ডেড, মৃত। পৃথিবীতে অনেক ভাষা যেমন মৃত হয়ে গেছে, তেমনি অনেক সভ্যতা মৃত। মিশরের যে সভ্যতা ছিল, সিরিয়ার যে সভ্যতা ছিল, ইরাকের যে সভ্যতা ছিল, এগুলো সব মৃত।
আমেরিকার ওই যে ইনকাম মায়া, ওগুলো আরো পুরনো, আর ওগুলো মৃত। একটা মাত্র লাইভ মানে জীবন্ত সভ্যতা, সেটা ভারত। এই যে ভারতে হাজার হাজার বছর যাবৎ নির্যাতন নিপীড়ন হয়েছে, দখল করেছে, লুট করেছে, তা তো এই সভ্যতা ধ্বংস করা যায় নাই। একটাই জীবিত, আমরা সেটা প্রাউড করতে পারি, কিন্তু আরেক আমরা গালি দেই। আরে ভাই, আমি ভারতীয় সভ্যতার অংশ বলা মানে আমি নরেন্দ্র মোদীর লোক না। নরেন্দ্র মোদীও ভারতীয় সভ্যতার অংশ। আমি নিজেকে যখন বলি আমি ভারতীয় সিভিলাইজেশনের, ভারতীয় সভ্যতার অংশ, তখন আমি হিন্দু না, কারণ হিন্দু ধর্মের আগে ভারতীয় সভ্যতা আসছে। ভারতীয় সভ্যতার অংশ হলো হিন্দু ধর্ম, ভারতীয় সভ্যতার অংশ হলেন আপনি আমি। ভারতীয় সভ্যতার অংশ আমরা। এই কথাটা এই দেশের মূর্খরা তো বুঝবেই না, বাঙ্গ মুসলমানরা তো বুঝবেই না, এই দেশের শিক্ষিত টাউট বাটপার বুদ্ধিজীবীরও বলবে না। আমি যখন নিজেকে ঘোষণা, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলতেছে তিনি হচ্ছেন ভারতীয় সভ্যতার অংশ, তিনি হচ্ছেন ভারতীয় তিনি পরীক্ষা করেছেন তার শরীরে ভারতীয় ডিএনএ, তো সত্য। এখন আমি ভারতীয়দের উদাহরণ দিচ্ছি না, আমি পাকিস্তানের একজন প্রখ্যাত জীবন্ত বুদ্ধিজীবিত আছে এখন, তার উদাহরণ দিই, যিনি জানে মানে একজন কলম নিগার মানে বুদ্ধিজীবী পাকিস্তান, তার নাম হাসান নিসার। তিনি বারবার বলতেন যে এই উপমহাদেশের মুসলমানেরা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগে। তারা নিজের তুর্কি মনে করে, নিজের আফগানি মনে করে, নিজের মানে পাকিস্তানিরাও খোদ পাকিস্তান, যেমন বাংলাদেশের কিছু পেয়ার পাকিস্তানি আছে না, নিজেরা পাকিস্তানে বলে আরাম পায়, আর পাকিস্তানিরা নিজের আরবি, তুর্কি, আফগানি, তারপর আরবি এগুলো বলে নিজের তৃপ্তি লাভ করতে চায়, নিজেরা মুসলমান বলে। কিন্তু মুসলমান হলো একটা ধর্মের, যারা ইসলাম হলো, মুসলমান হলো একটা সম্প্রদায়ের নাম, মুসলমান কোন সভ্য না, তা না। এটা আপনাকে মনে রাখতে হবে। যে কেউ মনে করেন একজন লোক অস্ট্রেলিয়া থাকে, সে মুসলমান হতে পারে, কিন্তু ওই লোক কিন্তু বাঙালি না, ভারতীয় সভ্যতার না। একজন লোক আর্জেন্টিনার হইতে পারে মুসলমান, সে কিন্তু আরব না। আবার বাংলাদেশের একজন মুসলমান হইতে পারে, সে কিন্তু আরব নয়। অস্ট্রেলিয়ার মুসলমান কিন্তু আরব নয়। আবার আরবিরা কিন্তু বাঙালি নয়, আরবিরা কিন্তু ভারতীয় নয়, মিশরীয়রা কিন্তু ভারতীয় নয়, মায়া সভ্যতার মানুষ কিন্তু ভারতীয় নয়, ব্যাবিলনের সুমেরীয় সভ্যতার যারা, তারা কিন্তু ভারতীয় নয়। এগুলো মনে রাখতে হবে, বুঝতে হবে। এগুলো ডেট একমাত্র, আমরা একটু গর্ব করা উচিত। কিন্তু আমরা ভারতীয় সভ্যতা বলতে হিন্দু, কত বড় গবেট হইলে কেবল এটা চিন্তা করা সম্ভব। তবে হাসান নিসার বলেছেন যে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগে। একটা উদাহরণ দেই, ভারতের মুসলমান মানে আমি 47-এর আগের ভারতের মুসলমান, মানে পাকিস্তান, বাংলাদেশ অঞ্চল সবার কথাই বলতেছি। ঐতিহাসিক একটা নিদর্শন দেই আপনাকে, একের বেশি দিনের না, এই যে কিছুদিন আগে, তখন ভারতে খিলাফত আন্দোলন চলতেছে। খিলাফত আন্দোলন কি? সারা দুনিয়াতে তারা খিলাফত চায়। তুর্কি খিলাফত তখন ভাঙনের মুখে। কে ভাঙতেছে? নরেন্দ্র মোদী কিন্তু ভাঙতে যায় নাই, বিজেপি ভাঙতে যায় নাই, RSS ভাঙতে যায় নাই। তুর্কি খিলাফত কে ভেঙেছে? ওই যারা কি জন্য দেখেন, ফার্তুগাল আর কি সুলতান সুলেমান দেখে একেবারে খুশি সুধীর ভাই হয়ে যান, তাদের বলি তুর্কি খিলাফত কে ভেঙেছে? নরেন্দ্র মোদীর বাপে, শুভেন্দু অধিকারীর দাদা, তসলিমা নাসরিনের খালু, আসাদ নূরের শ্বশুর, হবু শ্বশুর না, আমার শ্বশুর গেছে তুরস্কের খিলাফত ভাঙতে। কে ভাঙতে গেছে জানেন? আরবরা। ওই যে আজকে যে সৌদি আরব বলেন, তখন ওটার নাম নজদার হেজাজ। কান খোলকর শুন লিজিয়ে, বাংলা বলে তো আর আপনাদের ভালো লাগে না, কান খোলকর শুন লিজিয়ে ইতিহাস, ঠিক আছে? ভালো করে শুনে নেন। আপনাদের যে সমস্ত বুদ্ধিজীবীরা বাটপারি করেন তারাও শুনে নেন, যারা জানেন তারাও শুনেন, যারা জানেন না তারাও মনে রাখেন। যারা জানেন তারা তো বলবেন না, আমি বলি। তখন ছিল নজদার হেজাজ, যেটা পরে ইবনে সৌদ দখল করে এটার নাম দিয়েছে সৌদি আরব। এই নজদার হেজাজে সৌদি আরব তুরস্কের খিলাফত ভেঙেছে। আর কে শুনবেন? আর যে খোমেনি লীগ যারা হয়েছেন তারাও শুনে রাখেন। আর যারা ইরানের ইরানের কষার জানি হাই হোসেন তারাও শুনে রাখেন। এই ইরানিরা ভাঙেছে, তখন তার নাম পারস্য, ইরান না তখন। এই পারস্য আর আরবিরা, মানে আজকে সৌদি আরব সহ আশেপাশের দেশ,
এরা মিলে ভেঙেছে তুরস্কের খেলাফত। নরেন্দ্র মোদীর দাদাও যায় নাই, নরেন্দ্র মোদীর বাজানো যায় নাই, আমার বাপও যায় নাই, শুভেন্দু অধিকারী দাদাও যায় নাই, আমার দাদাও যায় নাই। কারা গেছে? ওই যে আপনারা যারা নিজের আরবি মনে করেন সেই আরব, এরা ভেঙেছে। উদ্ধার করতে গেছিল কারা জানেন? এবং খোদ তুর্কিরা ভাঙছে, এবং খোদ তুরস্কের লোকেরা তুর্কের খেলাফত ভেঙেছে, এই তথাকথিত ইসলামী খেলাফত, তো ওটা যেটার নাম ওসমানিয়া খেলাফত, ভেঙে ফেলেছে। এই যে এখন যখন ইরানের সাইজ করতেছে না কারা, ইরানের কে সাইজ করে? আপনারা তো সামনে শুধু দেখেন আমেরিকার, ইসরায়েল। আপনারা কি জানেন ওইখানে 17টা দেশ, 21টা দেশ আছে আরব রাষ্ট্রের, সবগুলো মিলে ইরানের সাইজ করতেছে। কেউ প্রকাশ্য, কেউ গোপন। এটা আপনারা বুঝেন। কুয়েত, কাতার, বাহরাইন থেকে সৌদি আরব, জর্ডান, কেউ এর পক্ষে না। ঠিক আছে? কেউ পক্ষে না, কেউ পক্ষে না, সবাই মিলে আর সাইজ করতেছে। সামনে দেখতেছেন 52টা দেশ ইসরায়েলকে সহযোগিতা করেছে। এর মধ্যে মুসলমান দেশ আছে কতটা জানেন? 24টা। একটা নাম বলবো, আর একটা নাম বলি দূরে, আজারবাইজান ইরানকে সহযোগিতা করতেছে। আর এই যে ইসরায়েলকে জ্বালানি দেয় কারা? তুরস্ক। এগুলো তো তলের খবর রাখেন না। এইবার বলি, হাসান নিসার বলেছে এরা আইডেন্টিটি ক্রাইসিস, আইডেন্টিটি মানে নিজেদের পরিচয় কি দিবে? কারণ এগুলো তো সব ছোট লোক, সব ছিল নিচু জাতের মুসলমান, হিন্দু হয়ে গেছে কনভার্টেড মুসলমান, পরিচয় খুঁজে পায় না। ওই হিন্দুরাও আজকালকার আধুনিক হিন্দু যারা, মানে এই সময় যারা হিন্দু, তারা বলে এরা আরবের বংশ, মোগলের বংশধর, তুর্কি, বাংলাদেশের, ভারতের, পাকিস্তানের মুসলমান, তা স্বীকারও করে। কেন স্বীকার করে জানেন? পরিচয় দেওয়ার তো কিছু নেই, সব তো কনভার্টেড ছোট লোক। তাই যদি একটু বাবরের বাপ বানায় যাতে ওঠা যায়, যদি একটু আলাউদ্দিন খিলজির আব্বা বানায় যাতে ওঠা যায়, যদি আওরঙ্গজেবের আব্বা বানায় একটু যাতে ওঠা যায়। বুঝতে পারছেন? যদি একটু সমরখন্দি বললে, আরবি বলে একটু যাতে ওঠা যায়, কেন তো বাপ দাদা ঠিক নাই। সব নিচু জাতের, যে এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানের যত মুসলমান দেখেন, আর 95% নিচু জাতের হিন্দু ছিল এরা, কনভার্টেড মুসলমান। এখন তো বাপ দাদা পরিচয়। আর দেখেন হিন্দুরাও চাপ দেয়, আর বোকারা এটা মেনেও নেয়। কিন্তু বোকারা বলবে না, আরে ভাই আমি তো ভারতীয়, তুমি আমাকে, আমি মুসলমান হয়েছি তাই কি আমি ভারতীয়, এই বলার মুরত তাদের নাই। ওই যে আইডেন্টিটি ক্রাইসিস, কাল ছোট লোক ছিল, ওই যে দাদার দাদা ছিল, মানে দাদার দাদা ছিল নিম্ন বর্ণের হিন্দু, এই ভয়ে ওটার বলে না। কিন্তু নিজের পরিচয় কে যে অস্বীকার করে, সে কোনোদিন উপরে উঠতে পারবে না। ওই নাইলে খেতে বিয়েছেন গাই, সেই হিসেবে খালাদা ভাই কাজ হবে না। বাপদাদা নাম নাই, চান মন্ডলী ভাই বলে চলবে না। আপনি আপনি বলেন আপনি হ্যাঁ নিচু জাতের হিন্দু ছিলেন, কনভার্ট হয়েছেন, কি হয়েছে বলেন, এভাবে সাহস করে তা বলার মুরত নাই। কেন? কারণ আইডেন্টিটি ক্রাইসিস। এই মুসলমানেরা কি করেছে কনভার্টেড জানেন? তুরস্কের খিলাফত রক্ষা করতে গেছিল। এই কথাটা আমি বলেছি প্রথমে, বিশ্বাসই করেন, এগুলো আপনাদেরকে বলবে না। ঠিক আছে? তুরস্কের এই ইয়েকে বলছে, এই মহাত্মা গান্ধীর মতো আরেক লোক, করমচাঁদ গান্ধী, যার নাম মহাত্মা গান্ধী, আমার মাথায় ঢুকলো না, সে খিলাফতের সমর্থন করছে। আচ্ছা, এই করমচাঁদ গান্ধী যে খিলাফত সমর্থন করলো, খেলাফত কায়েম হইলে উনি তো 2য় শ্রেণীর সিটিজেনশিপ, তাকে তো জিজিয়া কর দিতে হইতো। এই আকলটুকু আমাদের এত বড় মহান ব্যারিস্টার, এত বড় বিজ্ঞ ব্যক্তি, তার আকলে ছিল না যে খিলাফতকে যে সমর্থন দিল। ধরেন তখন খিলাফত প্রতিষ্ঠিত হইলো ভারতে, হিন্দুরা কি, করমচাঁদ গান্ধী কি হইতো, রাহুল গান্ধী কি হইতো, সোনিয়া গান্ধী কি হইতো? 2য় শ্রেণীর সিটিজেন, জিজিয়া কর দিতে হইতো। এই খিলাফতকে সমর্থন দিয়েছে করমচাঁদ। নেহরু সাহেব কি হইতো, পণ্ডিত নেহরু কি হইতো? 2য় শ্রেণীর সিটিজেন, জিজিয়া কর দিতে হইতো। সেই খিলাফতকে সমর্থন করলো কে? তার দুই কি যেন আলী ব্রাদার্স, 2 আলী ব্রাদার্স খিলাফত সমর্থন করলো। মুসলিম লীগ, পরে তারা মুসলিম লীগ করেছে। বুঝতে পারছেন কারা মুসলিম লীগ হয়? মুসলিম লীগ থেকে আবার যায় তারা করছে কি, কংগ্রেস। এরা খিলাফতের সমর্থন। এরা 50,000 নাকি 80,000 মুসলমান তুরস্কে যেতে গেছে। আফগানিস্তান হয় না কোন দেশ হয়ে, পাকিস্তান, আফগানিস্তান, তুরস্কে যাইতে চাইছিল তারা। তুরস্কের লোকজনেদের, এই ভারতীয় মুসলমানদের, এই ভারতের কনভার্টেড মুসলমানদের উষ্টায় বিদায় করছে। ছোট লোক থাকা, তোরাই চস কেন? আমরা তুর্কিরাই তুরস্কের খেলাফত ভাঙবো, তুই ভারতের স্বেচ্ছর ছোট লোক কনভার্টেড হিন্দু, তোরাই কেন আইসস কেন? লাইথে উষ্টায় সব বিদায় করে দিচ্ছে। এই ইতিহাস জানেন? এরা গেছিল, যাই পর উষ্টা খায় চলে আসছে সব। এই যে 2 আলী ব্রাদার্স, কি জানো, মোহাম্মদ আলী আর যেন কি আলী, যারা খিলাফত আন্দোলন করছিল। এই যে ইতিহাসে যেটা পড়েন খিলাফত আন্দোলন, এটা আরেক ফাত্রামি। মুসলমানরা সব জায়গায় দেখবেন ফাত্রামি করার উষ্টা খায়। ভারতের মুসলমান গেছে তুর্কিরা খিলাফত ভাঙতে, সেটা রক্ষা করতে। আরবরা ওসমানী খিলাফত, এই ওসমানীয় খিলাফত ভাঙতে গেছে, সেটাকে তারা ঠেকাইতে গেছে ভারতের কনভার্টেড মুসলমান। কে ভাঙতে গেছে? ইরান, সৌদি আরব আর তুর্কিরাই ভাঙতেছে, আরবরা ভাঙতেছে, তুর্কিরা ভাঙতেছে।
পার্সিয়ানরা, ইরানিরা ভাঙতেছে, ভারতের কনভার্টেড মুসলমান গেছে, যা করে মুসলমান এখনো মনে করে না, তারা গেছে তুরস্কের খেলাফত রক্ষা করতে। আর অদ্ভুত ব্যাপার, সেটাকে সমর্থন দিয়েছে করমচাঁদ গান্ধী। হাস্যকর ব্যাপার, কোনো অমুসলমান কিভাবে খেলাফত সমর্থন করতে পারে, আমার মাথায় আসে না। আন্দোলন কিভাবে সমর্থন, ঠিক হয়েছে কমরেডরা যেরকম কাশ্মীরে যখন মুসলমান দেয় তেরা মেরা রিশতে কি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, কমরেড কানাইয়া দেখি তার পক্ষে, বিকাশ ভট্ট দেখি তার পক্ষে, অরুন্ধতী রয় দেখি তার পক্ষে, বাংলাদেশের চক্রবর্তীরা দেখি তার পক্ষে, বসু দেখি তার লাই লাই তেরা মেরা রিশতে কি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। তুমি চক্রবর্তী তখন কোনে থাকলা? তুমি বসু তখন কোথায় থাকলা? তুমি বিকাশ ভট্ট তখন কোথায় থাকলা? তুমি অরুন্ধতী রায় তখন কোথায় থাকলা? সে তো বলেই দিতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা রিশতে কি আল্লাহ ইলাহা। তোমার এই সম্পর্ক, মানে এরকম ফাতরা যেরকম পাম, মুসলমানরা এরকম আরেক ফাতরামি করতে গিয়ে তুরস্কে খেলাফত রক্ষা করতে গেছিল 1917 সালে। এত বুদ্ধি, বুঝতে পারছেন? সরি, কি 45-এ এত বুদ্ধি তাদের। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই একটা টুকরো করে ফেলছে ব্রিটিশরা। 45 সালে প্রথম আগে তুরস্কের খেলাফত ভেঙেছে, এটা রক্ষা করতে। যেটা বলতেছিলাম যে এরা এত আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে, এটা নতুন কিছু না, পুরাতন কিছু না। এটা এদের মজ্জার কারণ হলো আসলেই তারা ছোট লোক, আসলেই তো ছোট লোক, নিম্ন বর্ণের হিন্দু ছিল, তার জন্য তারা এটা বলতে, তারা খোঁজে, বাপ খোঁজে, আরবে বাপ খোঁজে, ইরানে বাপ খোঁজে, আফগানিস্তানে বাপ খোঁজে, তুরস্কে বাপ খোঁজে। হাসান নিসার বলেছেন যে পাকিস্তানের একবার বিমানে কথা হইতেছিল, পাকিস্তানিরা নাকি বলছিল যে আমরা স্পেনে গেছিলাম, আমরা স্পেন জয় করেছি। ওই যে আরবরা যে স্পেন জয় করেছে, পরে তো আবার আরবের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো, স্বাধীনতা ঘোষণা করলো স্প্যানিশরা। বাংলাদেশের মুসলমান বললে আমরা জয় করছি, পাকিস্তানের মুসলমানকে আমরা জয় করছি। আরবরা শুনে গেছে, বেটা তুই কবে গেলি? ওইখানে তো আরবরা গিয়ে জয় করছে, তুই কে পাকিস্তানি, তুই বলস তুই জয় করছ, তুই আরবি, মানে এরপরও আকল হয় না। এটা আমি বলি নাই, এটা পাকিস্তানের বিশিষ্ট বুদ্ধিজীবী কলমনিগার হাসান নিসার সাহেব লাইভ টিভিতে ভারতীয় পাকিস্তান টিভি চ্যানেলে এগুলো বলেছেন। সেখান থেকে আপনার উদ্ধৃতি, কারণ আমি যদি ভারতের উদ্ধৃতি দিই তাহলে তো সেটা খারাপ হয়ে যাবে, ওটা তো না জায়েজ হয়ে যাবে। সেই জন্য আপনার জায়েজ পবিত্র দেশের টিভি, পাকিস্তানের টিভি, পাকিস্তানের বুদ্ধিজীবী হাসান নিসারের উদ্ধৃতি দিলাম। তো এই যে আর সর্বশেষ একটা উদ্ধৃতি দেয়, বাংলাদেশ থেকে দিলে তো আবার চলতো না, পাকিস্তানের যে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আজিব কি বলছে, হাম তো হামারা পূর্বে হিন্দু থে। তাহলে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট কি বলতেছে যে আমাদের ডিএনএ ভারতীয়। আর পাকিস্তানের কারেন্ট একের চলতি প্রতিরক্ষা মন্ত্রী কি বলেছে, হামারা পূর্বজ হিন্দু থে, মানে আমাদের বংশ আগে হিন্দু আছিল। এটা যখন ভারতীয়রা বলে, হিন্দুরা বলে, ভারতীয় হিন্দুরা বলে যে এই সপ্তাহে মুসলমানই ছিল, আপনার সেইতে যান। এবার কি করবেন? পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলছে, হাসান নিসার কি বলছে, পাকিস্তানের বুদ্ধিজীবী তাও বললাম, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট কি বলছে তাও বললাম। এবার আমি একটু বলি, এবার আমার ভাষায় বলি। আমরা জামালপুরের জায়গায় দেন, নাম হলে জামালপুর, এটা কিন্তু আসলে জামালপুর না, নাম হলে সিংহজানি। এবার আপনার এলাকায় যান, আপনার এলাকার নাম কি? দেখেন তো আপনার বাড়ির আশেপাশে রামদয়াল, রামকৃষ্ণপুর, রামগতি, রামনগর, তারপরে কালীবাড়ি, এগুলা আছে না আশেপাশে? দেখেন তো কোথায় নাই। যেমন ঢাকায় আছে রামপুরা, একজন তো বলছে যে রামপুরা সে বলবে না, কারণ এটা বললে নাকি তার ইজ্জত চলে যায়। ঠিক আছে, সে আর এটা বলবে না, ঢাকার ভিতরে নাম বদলাইতে চায়, রামপুরা রামের নাম নিতে হয়। তাহলে ওই যে ফিলিস্তিনে যে আছে রাম আল্লাহ, ওইটা কি করবেন? রাম আল্লাহ, রাম আগে, রাম আল্লাহ, রাম আল্লাহ, রাম আল্লাহ, রাম আল্লাহ, কেমন হইলো? ওইটাও কি বদলাবেন? তারপরে আপনার গাছের নাম কি? কৃষ্ণচূড়া, ওইটাও বদলাবেন? কি নাম রাখবেন? ফাতেমা চূড়া? মৌলানা ভাসানী বলছিল যে কৃষ্ণচূড়া নাম ভাষা যে বদলাইছে, জলের নয় পানি বানাইছেন মানলাম, জলের পানি না বললে তো আপনার খাইতে আবার অপবিত্র হয়ে যায়। আপনার আমাদের অঞ্চলে না, আমাদের গ্রাম, মানে আমাদের শিমলা বাজার যে আমাদের জায়গার নাম জানাই মূল নাম শিমলা গোপীনাথ। গোপীনাথ নাম কি মুসলমানের হয়? আমাদের এরিয়ার নাম হচ্ছে শিমলা গোপীনাথ, মানে কাগজপত্রে জমির নাম। এখন দেখেন তো আপনার জমির নাম কি? আমাদের যে স্কুল রানী দিনমণি মডেল পাইলট হাই স্কুল, মানে কি ওটা একজন রানী দিনমণি জমিদার, টাঙ্গাইলের জমিদার ওটা বানাইছে। দেখেন তো আর কই কি আছে। আমাদের এলাকায় রামনগর ছিল, ওটাকে বানায় রামনগর বানাইছে। এরকম আপনার আশেপাশে দেখেন কি নাম আছে। কালীবাড়ি আর রামনগরে দেখবেন ভরপুর।
যেই জায়গায় যাবেন কালীবাড়ি। আর তাহলে কি বিষয় কি দাঁড়াইলো? আপনার নদীর নাম কি দেখেন তো? পদ্মা, মেঘনা, যমুনা, এগুলি কি? এগুলি কি আরব থেকে আসছে এই শব্দগুলো? ব্রহ্মপুত্র, এগুলি কি আরব থেকে আসছে নামগুলো? সুবর্ণাখালী, পদ্মা, এগুলি কি কই থেকে আসছে বলেন তো দেখি? এমনকি তিস্তা, এটাও কি আরব থেকে আসছে? নামগুলো মিলান তো। আপনার যত, এমনকি আপনার বাপদাদার জমির দলিলগুলো শুধু বাইর করেন যে আপনাদের তালুকগুলোর নাম কি, তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। খুব বেশি দিন না, এই 47-এর আগে, মানে 80 বছর হয়নি, তার আগে মুসলমানের নামের আগে শ্রী লেখা হইতো, শ্রীযুক্ত সবার নামের আগে। শ্রী সোহরাওয়ার্দী, শ্রী শেরে বাংলা ফজলুল হক, এগুলো বলা হইতো। শ্রী মৌলানা ভাসানী, এগুলো লেখা বলা হইতো, এটা জানেন? শ্রী মৌলানা তর্কবাইশ লেখা হইতো। শ্রী হচ্ছে একটা সম্বোধন। কেন? কারণ আমাদের সকল পূর্বজ, মৌলানা ভাসানীর দাদার বাপের নাম কি খুঁজে দেখেন তো। মৌলানা ভাসানীর দাদার বাপের নাম দেখবেন মুসলমানই নেই, খুঁজে পাবেন না আপনি। ওই যতই বাংলাদেশে চাপা মারুক যে আমার বাপের নাম আবু বকর থেকে শুরু, আবু বক্কর থেকে শুরু, আমার বাপের নাম আলী থেকে শুরু, ওসমান থেকে শুরু, এগুলো বলে না। কেউ বলে নবীর থেকে শুরু, সব ফাত্রামি, মিথ্যা কথা। এই যে বাংলাদেশের যারা বলে আমার নবী, আমি হলাম নবীর বংশধর সৈয়দ, সৌদি আরবে যায় বলে না কেন? সেটা ভাঙ্গা মার দিবে একেবারে, ওটা যারা জানে তাই বলতে পারে, বললেই অমনি ধরে ফেলবে। যা ঘোষণা দিতে বলেন না। গাবগাছি বলছে না, মৌলানার বাপ আর আগের নাম হলো কি আব্বাসী, পিছনে সামনে হলো সৈয়দ, পিছনে হলো আব্বাসী, এলো মৌলানা গাবগাছি, মানে সে দুই জায়গায় আছে। সৌদি আরব যায় বলুক না দেখি ওরা কি করে। শুধু পাকিস্তানে লাহোরের একজন লোক আরবিদের যে পোশাক আরবের মানুষ পরে, হুবহু ওই পোশাকটা পরেছিল। কানটা ধরে, ভিডিওটা দেখেন নাই? কানটা ধরে পোশাক খুলেছে, তুই কি আরবি? কয় না, তাহলে আমাদের পোশাক পরছস কেন? এরা আপনারা আরবি হইতে চান, তুর্কি হইতে চান? হয় না, ওরে ভাই, হয় না। ঠিক যেমন আমরা বাংলাদেশিরা যখন শর্ট প্যান্ট পরে ঘুরি, ইউরোপিয়ান হইতে পারবো না, দেখা যায় না, ভালো লাগে না। আমি যদি শর্ট প্যান্ট পরে ঘুরি আমার ভালো লাগে না, কিন্তু একটা ইউরোপিয়ান দেখবেন শর্ট প্যান্ট পরে খুব ভালো দেখা যায়, সুন্দর দেখা যায়। বাংলাদেশেরও কারো কারো ভালো দেখা যায়, সবারই সুন্দর দেখা যায় না। বাংলাদেশে যদি 100 জন শর্ট প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে বড় মানুষের কথা বলতেছে, তারা ঘুরে, আমি ছোটবেলা, আমি তো ক্লাস 8 পর্যন্ত হাফ প্যান্ট পরে ঘুরছি, হাসছে আমাদের দেখে যে হাফ প্যান্ট পরে কেন ঘুরি। আমরা 9, 10 পরে হাফ প্যান্ট পরতাম, বাসায় হাসতো, কারণ আমরা কিন্ডার গার্ডেনে পড়তাম, তো অভ্যাস ছিল আগে হাফ প্যান্ট পরা। প্রাইমারি স্কুলের ছাত্র হাফ প্যান্ট পরে যাইতো না, স্কুলের ছাত্র তো হাফ প্যান্ট পরতো না, তৎকালীন সব পায়জামা পরে যাইতো, আমরা পড়তাম না। নেরি ফিতা লাগলে আমরা ইংলিশ প্যান্ট বলতো, পরে যাইতাম। তার মধ্যে আমরা উপজেলা মফস্বলে থাকলেও আমরা কিন্ডার গার্ডেনে পড়তাম, তা আমরা একটু ডিফারেন্স থাকতাম তখন। আমাদের সরিষাবাড়িতে প্রথম কিন্ডার গার্ডেন ওটাতেই পড়েছি, সরিষাবাড়ি কিন্ডার গার্ডেন স্কুল আমাদের সরিষাবাড়িতে প্রথম ওইটা হয়েছে, এবং ওইটারই ছাত্র আমি ছিলাম। আমরা সরকারি প্রাইমারিতে পড়ি নাই, ওটাই ছিল প্রথম, মানে আধুনিক স্কুল হিসেবে ধরা হইতো সরিষাবাড়ি কেজি স্কুল, কিন্ডার গার্ডেন স্কুল, মনে রাখেন। তো যেটা বলতেছিলাম, যেটা এয়ার জুট মিলের পাশে, সরিষাবাড়ি এয়ার জুট মিল, যেটা এখন দখল করে আবাসিক বানাচ্ছে, ওটার পাশের যে স্কুল, সেটা কথা বলতেছি, শিমলা বাজারে। যেটা বলতেছিলাম যে হিন্দু আমাদের সবার পূর্বজ হচ্ছে ভারতীয়, সবাই হিন্দু নই, কিন্তু আবার পূর্বজ দাদার বাপের নিতে গেলে আমরা সব হিন্দু, আর সভ্যতার দিক থেকে আমরা সবাই ভারতীয়। আপনি পাকিস্তানে হিন্দু হন, খ্রিস্টান হন, আর বৌদ্ধ হন, জৈন হন, পার্সি, আপনি যেই ধর্মে মানেন আর না মানেন, নাস্তিকই হন, আপনি হচ্ছেন ভারতীয় সভ্যতার অংশ, আমি ভারতীয় সভ্যতার অংশ। এটা হচ্ছে ভূগোল, এটা হচ্ছে ইতিহাস, এটা আপনি কোনোদিনই বাতিল করতে পারবেন না। যেমন আপনি যতই আমেরিকার পাসপোর্ট নেন, যত ইংরেজিতে কথা বলেন, আপনি কি আমেরিকান? আপনি যতই ধরেন, আপনি যদি আরবে আপনার পাসপোর্ট দিবে না, সেটা ভাঙ্গা মার দিবে, আরব দিবে না। ধরে নিলাম আপনি আরবের পাসপোর্ট, আরবের নাগরিক হলেন, দুবাইয়ের নাগরিক হলেন, তার মানে আপনি আরব না, আপনি বাঙালি থাকবেন। আপনি জাপানের সিটিজেনশিপ নিলেন, তার মানে কি আপনি জাপানি না। আপনি ব্রিটিশ পাসপোর্ট নিলেন, মানে কি আপনি ব্রিটিশ না, আপনি ব্রিটিশ না, আপনি বাঙালি। আপনি ব্রিটিশ হলেন, খ্রিস্টান হইতে পারেন, মুসলমান হইতে পারেন, হিন্দু হইতে পারেন, বৌদ্ধ, যা মন চাই তাই হন, নাস্তিক আস্তিক যাই হন। নাস্তিক হলেন তাই কি, তার মানে কি আপনার সভ্যতা আপনি এড়াই যাইতে পারবেন? পারবেন না। আপনার নাক, আপনার চোখ, আপনার চুল, আপনার ত্বক, আপনার হাড়, এগুলো কি বলবে যে আপনি ভারতীয়, ভারতীয় সভ্যতার অংশ। এটা মনে রাখতে হবে। ভারতীয় সভ্যতা মানে হিন্দু না। যারা এটা গুলায় ফেলেন তারা, হ্যাঁ, হিন্দু ধর্ম ভারতীয় সভ্যতার অংশ, আমরা ভারতীয় সভ্যতার পার্ট অ্যান্ড পার্সেল। ইসলাম ধর্ম ভারতীয় সভ্যতার অংশ নয়।
কিন্তু যারা মুসলমান তারা ভারতীয় সভ্যতার অংশ, কারণ সে তো যাতে বাঙালি, গুজরাটি, পাঞ্জাবি, সিন্ধি, বেলুচ যাই হন না কেন, হোয়াট এভার ইট ইজ, আসামি, অহমিয়া, ঠিক আছে, আপনি যেখানেই হন, কিন্তু আপনি মুসলমান হইলেও আপনি ভারতীয়। কিন্তু ইসলাম ভারতীয় সভ্যতার অংশ নয়। ভারতীয় সভ্যতার অংশ কি কি? খ্রিস্টান ধর্ম ভারতীয় সভ্যতার অংশ নয়, সংস্কৃতির অংশ নয়। এখানে হলো হিন্দু, জৈন, পার্সি, শিখ, এমনকি এথিজম। এই যে নাস্তিক শব্দটাকে দেখলে আপনারা ফালা এই ইউরোপে যাওয়ার ভিসার জন্য নাস্তিক হইতে চায়। আরে ভাই, নাস্তিকিজম নাস্তিক্যবাদ ভারতীয় সভ্যতার অংশ রে ভাই, ইউরোপের না, এটা ভারতীয় সভ্যতার অংশ। সেই জন্য আমি মনে করি যত নাস্তিক আছে তারা ভারতীয় নাগরিকত্ব পাওয়ার তাদের অধিকার রাখে। ভারতীয় দর্শনে বেদান্তে নাস্তিক্যবাদ স্বীকৃতি দেওয়া হয়েছে, হিন্দু দর্শনে, হিন্দু ধর্মে স্বীকৃতি দেওয়া আছে নাস্তিকদের। আপনি নাস্তিকদের মেনে নিতে হবে। নাস্তিকদেরও সারা পৃথিবীর হিন্দুরা যেমন ভারতীয় নাগরিক হওয়ার অধিকার রাখে, আমি মনে করি সারা পৃথিবীর যত হিন্দু আছে সবাই ভারতীয় নাগরিক, তেমনি যত নাস্তিক আছে সেই ইচ্ছা করলে ভারতীয় নাগরিক ঘোষণা করতে পারে। আর এটা ভারতীয় সংস্কৃতি, ভারতীয় দর্শনের অংশ নাস্তিক্যবাদ। এই সেকুলার হিন্দুরাও আবার গালি দেয়। মুসলমানরা তো সেকুলারিজম মানেই না। কিছু হিন্দু ব্যক্তিত্ব আমার সাথে বিতর্ক করেছে, তারা বলছে ফরিদ ভাই আপনি সেকুলারিজম ধর্মনিরপেক্ষতার কথা কেন বলেন? তাদের উদ্দেশ্যে বলি, ভাই ধর্মনিরপেক্ষতাও ভারতীয় সভ্যতা এবং সংস্কৃতি, ধর্ম, দর্শন। আবার বলি, ধর্মনিরপেক্ষতা ইউরোপের না ভাই, ধর্মনিরপেক্ষতা হচ্ছে ভারতীয় সভ্যতা। আবার বলছি, ভারতীয় সভ্যতা, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ধর্ম, ভারতীয় দর্শন সবগুলোকে স্বীকৃতি দেয় ধর্মনিরপেক্ষতা, সবগুলোকে স্বীকৃতি দেয়। এই সবগুলোতেই কেন বলা হয়েছে না, আমি সংস্কৃতি শব্দটা ভুলে গেছি, অর্থটা হলো যে তুমি সকল দিক থেকে জ্ঞান আহরণ করো। আর কোথাও পৃথিবীতে এটা লেখা নেই, কোথাও নাই। এটা সে সব নিতে বলছে এবং সব দিতে বলছে। এটা একমাত্র ধর্ম, সনাতন ধর্ম বলছে সব নিতে বলছে। ইসলাম ধর্ম কিন্তু সব নিতে বলে না, বলছে দুইটা ধর্ম। তোমাদের জন্য দুটি কিতাব রেখে গেলাম, দুইটি কিতাব। এই জন্য ডক্টর হুমায়ুন বলছে এক কিতাবের পাঠক থেকে সাবধান। কিন্তু সনাতন ধর্ম তা বলে নেই। আচ্ছা দেখি কোথায় যেন আমি লিখেও রাখছিলাম, কালকেই ওটা পড়েছি, দেখি শব্দটা আপনাদের বলে দেয়। ভদ্রাহা কর্তব্যান্তু বিশ্বতঃ, মানে সব দিক থেকে জ্ঞান, আমার জ্ঞান এবং কল্যাণের সকল দিক থেকে আমাদের কাছে কল্যাণকর চিন্তা আসুক। এটা হলো ঋগ্বেদে লেখা এই বাক্যটা। এটা আরো বর্ণনা আছে, ওটা আমি এখানে নাই, এই একটা সংক্ষিপ্ত একটা অংশ ঋগ্বেদে এটা লেখা আছে, ঋগ্বেদে। তাহলে কি হলো, ঋগ্বেদ তো সবচেয়ে প্রাচীন গ্রন্থ, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে লিখিত প্রাচীন গ্রন্থ, শ্রুতি হিসেবে তো অনেক আগেই ছিল, সব দিক থেকে নিতে বলছে। আপনার কি করবেন? আর নাস্তিকবাদ তো গ্রহণ করেছে, প্রশ্ন করতে বসে বলছে যে অহম ব্রহ্মাস্মি। আরে ভাই, অহম ব্রহ্মাস্মি বললে সেটা ধর্মনিরপেক্ষতা থাকে না? কি থাকে ভাই? আরে নিজেরাই ভগবান করে বিলীন হয়ে যেতেছেন আপনি ভগবানের সাথে, ব্রহ্মের সাথে আপনি, ভগবান না, ব্রহ্মের সাথে আপনি বিলীন হয়ে যায়, স্রষ্টার সাথে বিলীন হয়ে যেতেছেন। তো আর ধর্মনিরপেক্ষতার কি বাধা আছে? সব নিজেকে বিলীন ঘোষণা করলেন। ধর্মনিরপেক্ষতা আছে না? আরো আছে, বহু কিছু পাবেন। আপনি প্রশ্ন করতে বলেছে সনাতন ধর্মে, বৈদিক ধর্মে আপনাকে প্রশ্ন করতে বলছে, পৃথিবীর একমাত্র ধর্ম। এখন ওই যে বর্ণ প্রথা দিয়ে কাস্ট বানায় আপনি কি এখন করছেন, এটা আলাদা কথা। কিন্তু আপনি বেদে যাবেন, ভারতের হিন্দুরা, ভারত না, হিন্দুরা তো গীতা ছাড়া কিছু পড়েই না, তাও সংস্কৃত পড়ে না, শুধু বাংলা পড়ে বা যার মাতৃভাষায় পড়ে, মূল সংস্কৃত পড়বে না বা পড়ে না বা পড়তে পারে না। গীতা একটু গীতা নিয়ে চর্চা করে। মহাভারত তো পূর্ণটা কোনোদিনই পড়ে নাই, জীবনেও পড়ে না একটা হিন্দু। খুব কম হিন্দু আছে, গুরুকুলে ছাড়া খুব কম হিন্দু আছে যে মহাভারতের এতগুলো খণ্ড একসাথে পড়েছে, নাই, রেয়ার কেস। রামায়ণ সম্পূর্ণ পড়েছে এরকম হিন্দু আপনি কয়জন পাবেন? আমি হিন্দু বলি না, এরকম সনাতনী কয়জন আছে আপনি বলেন তো, যারা সনাতনী আছে? নাই। মুসলমান তো পড়বেই না, প্রশ্ন এটা ছয়ই না, পাপ হবে, গুণা হবে, আবিয়া দুযোগে চলে যাবে। আর বেদের কথা আমি তো আলাপই নাই, ওটা তো দেখেই নাই, চোখে পড়া তো দূরের কথা। আমি দায়িত্ব নিয়ে বললাম, দেখে নাই, কারণ এটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি, কারণ আমি এগুলো নিয়ে চর্চা করি, তাই এগুলো বলতেছি। মুসলমান তো পড়েই নাই, পড়বেও না, হিন্দুরাই চোখে দেখে নাই, তো অন্যরা পড়বে কেমন? আপনি এগুলো দেখেন, ধর্মনিরপেক্ষতা সনাতন ধর্মে স্বীকৃতি দেওয়া আছে। এটা ভারত থেকে এটা ইউরোপ থেকে আসে নাই ভাই, বাক স্বাধীনতা ইউরোপ থেকে আসে না, এটা ভারতীয় সভ্যতা, ধর্ম, আবারও বলি ভারতীয় সভ্যতা, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ধর্ম এবং ভারতীয় দর্শন, মানে বৈদিক দর্শন, বেদান্ত, সব ধর্মনিরপেক্ষতা এবং বাক স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, এগুলো স্বীকৃতি দিয়েছে। এমনকি নাস্তিকবাদকে স্বীকৃতি দিয়েছে।
যেটা বলতেছিলাম যে তার মানে কি আমরা আমরা যেটা শুরু যে আমার ডিএনএ ভারতীয়, এটা সত্য, আমাদের সকলের ডিএনএ ভারতীয়। আপনি এখন মুসলমান হইতে পারেন, খ্রিস্টান হইতে পারেন, এটা আপনার ব্যাপার। ধর্ম নাও মানতে পারেন, এটাও আপনার ব্যাপার। আপনি নাস্তিক হইতে পারেন, এটা আপনার ব্যাপার। বা নাস্তিক না হয়েও আপনি ধর্ম কোনোটাই মানেন না, শুধুমাত্র আস্তিক হইলেন, তাও হইতে পারেন। এটা ভারতীয় সভ্যতা সংস্কৃতির অংশ, এগুলো সবই। আমরা সবই ভারতীয় সভ্যতা এবং সংস্কৃতির অংশ। ভারত মানে হিন্দু নয়, ভারত মানে নরেন্দ্র মোদী নয়, ভারত মানে অমিত শাহ নয়, ভারত মানে শুধু শুভেন্দু অধিকারী নয়। আপনারা তো এটাকে কি মনে করেন? এত সহজ না বিষয়টা। সভ্যতা আলাদা জিনিস। এই অঞ্চলের ভারতীয় সভ্যতা পুরো পাকিস্তান, এদিকে বাংলাদেশ এবং ভারতবর্ষ যেটা বলে, সবই ভারতীয় সভ্যতার অংশ এবং পৃথিবীর একমাত্র জীবিত সভ্যতা, আর কোথাও নাই, ছিল না। ভালো থাকবেন, আবার কথা হবে। তবে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের এই কথায় এবং পাকিস্তানের খাজা আসিফের, প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের কথা আমি জানি বিশেষ করে বাংলাদেশে বাঙ্গু মুসলমান, এমনকি হিন্দু ভারতীয় মুসলমানদেরও পিত্তি জ্বলে যেতে পারে। পাকিস্তানে তো জ্বলতেই আছে, জ্বললে কিছু করে, কিন্তু এটাই সত্য। আমরা সবাই ডিএনও, এটা আমার কথা না, কিন্তু ভারতের ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেছেন এবং এটা এবং সত্য। আমরা আসলেই আমাদের শরীরে ভারতের ডিএনএ আমরা বহন করতেছি, কোনো সন্দেহ নেই। এটার সাথে ধর্মের সম্পর্ক না, সভ্যতা সংস্কৃতি আলাদা জিনিস। আপনি ধর্ম না মানলেও আপনি ভারতীয় সভ্যতার অংশ, ধর্ম মানলেও আপনি ভারতীয়। আপনি ইসলাম ধর্ম গ্রহণ করলে, আরবের ইসলাম বা আরবের খ্রিস্টান ধর্ম, ইসাই ধর্ম গ্রহণ করলেও আপনি, যেমন আমেরিকার একজন খ্রিস্টান কিন্তু আরব না, সে কিন্তু খ্রিস্টান। মনে করেন কেন? যদিও ইসাই ধর্ম কিন্তু আরব, এই সব ধর্ম মিডল ইস্ট থেকে আসছে। এগুলো আব্রাহামিক, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম সবই আরব থেকে আসছে। তার মানে এই না আপনি এই ধর্ম গ্রহণ করলে আপনি আরব হয়ে যাবেন না। আপনি যে সভ্যতার, যে সংস্কৃতি, আপনি তাই। যেমন আমি বাঙালি, আমি গুজরাটি নই। আমি গুজরাটে গিয়ে ভাষা শিখলাম, গুজরাটে গিয়ে বিয়ে করলাম, মানে আমি গুজরাটি নই। আর আমার সন্তান যদি গুজরাটি কোনো মেয়েরে বিয়ে করি, সেখান থেকে হয়, বা আমার সন্তানকে বিয়ে করালাম গুজরাটি, তারপর ক্রস হয়ে গেল। জি, ধন্যবাদ, ভালো থাকবেন। ওহো, আজকে তো কোনো কমেন্টই নেই, আমার তো খেয়ালই ছিল না। জি জি, আমি একটু তো সময় নেই। জি, চমৎকার চমৎকার, জি, খেয়ালে জি জি জি, ধন্যবাদ আপনাকে। জি, কি কালী প্রসন্ন? না, এটা আমি পড়ি, আমি সবই পড়ি। আমি অনুদিত পড়বো কেন ভাই? আমাকে অনুদিত পড়তে বললেন কেন? আমার তো অনুবাদ যে বুঝতে পারে না তার জন্য। আমি তো বুঝি সংস্কৃতি, আমি অনুবাদ পড়বো কেন? আমি অনুবাদ পড়ি না। অনুবাদের মধ্যে বাটপারি থাকে। কমিউনিস্ট ম্যানিফেস্টো থেকে শুরু করে কোরআনের অনুবাদ, বাইবেলের অনুবাদ, মহাভারতের অনুবাদ, এমনকি কমিউনিস্ট ম্যানিফেস্টো, এর মধ্যে ভুল পাইছি, দেখছি অনুবাদে ভুল করে। বেদে তো আছে, বেদে তো প্রচুর, মহাভারত বেদের অনুবাদে প্রচুর ভুল থাকে। এমন কেউ বুঝে করে, কেউ না বুঝে করে। অনুবাদ পড়বো কেন? এই দেখেন, এক গবেট চলে আসছে। আমি ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি, সভ্যতার কথা বললাম, মূর্খ একটা চলে আসছে এখানে। এই যে দেখেন, কি যেন ফেকু হাসিবুল বাসা নাকি বালজাল আসছে। কারণ এদের জ্ঞান মাথায় ঢুকবে না। এই মূর্খগুলোর, এরা জ্ঞান কখনো নিবেও না, দিবেও না। এরা এক কিতাবের পড়া, ওটাও পড়ে দেখে নাই।